নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে যেটা সবচাইতে বড় খবর, সেটা বোধহয় আপনাদের কারো অজানা নয়, এবং সেই খবরটাকে আপনাদের সামনে একেবারে জলজ্যান্ত করে তুলে ধরার জন্যই আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সোদপুরে নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে। সেখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু পুলিশ প্রহরা রয়েছে, সেখানে এখনও পর্যন্ত পুলিশ প্রহরা রয়েছে। অর্থাৎ নির্যাতিতার বাবা মা তারা বাড়িতে আছেন, তাদের পুলিশি প্রহরায় রাখা হয়েছে। এবং আমরা দেখাবো যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে অর্থাৎ ফরেন্সিক মেডিসিনের, আরজি করের ফরেন্সিক মেডিসিনের একজন ডাক্তারবাবু, যিনি সেই রাতে নির্যাতিতার যে পোস্টমর্টেম হয়েছিল সেই পোস্টমর্টেমে যিনি উপস্থিত ছিলেন, সেই প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস, তিনি যে অভিযোগটা করেছেন, অর্থাৎ তাকে একজন প্রাক্তন কাউন্সিলর, এবার এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের দুজন হয়ে গেছেন প্রাক্তন কাউন্সিলর, যে দুজনই কিন্তু সেই রাতে হাসপাতালে উপস্থিত ছিল। এক নম্বর হচ্ছে সঞ্জীব মুখার্জি, যিনি 13 সাল পর্যন্ত এই আপনার 34 নম্বর ওয়ার্ডে সিপিআইএমের কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং আরেকজন হচ্ছেন সোমনাথ দে, যিনি এই 34 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলর হওয়ার পরে এই 34 নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার ফলে তিনি কিন্তু অন্য ওয়ার্ডে চলে যান, এখানে এখন মহিলা কাউন্সিলর। সুতরাং দুজনই কাউন্সিলর ছিলেন উপস্থিত হাসপাতালে, দুজনই প্রাক্তন। এবং ডাক্তারবাবু বলেছেন যে তিনি কাউন্সিলরের নাম জানেন না, কিন্তু পাশাপাশি ডাক্তারবাবু আরও একটা কথা বলেছেন, যে যিনি তাকে বলেছেন যে রক্তগঙ্গা বইয়ে দেবে, তিনি আপনার নিজেকে একজন প্রতিবেশী কাকু হিসেবে পরিচয় দিয়েছিলেন। প্রতিবেশী কাকু হিসেবে পরিচয় দেওয়া মানে সেটা কিন্তু সরাসরি সঞ্জীব মুখার্জির দিকেই আঙুল উঠছে। তো প্রথমে যদি আমরা একটুখানি যে ডাক্তারবাবু যে কথাটা বলেছেন, অর্থাৎ যে ডাক্তারবাবু অভিযোগ করেছেন যে তাকে বলা হয়েছে যে রক্তগঙ্গা বইয়ে দেবো এক্ষুনি পোস্টমর্টেম না হলে, তার সত্য মিথ্যা যাচাই কিন্তু আমরা এখনও করিনি। সেই কাজটা সিবিআই তদন্তকারী সংস্থার, কিন্তু তার এই অভিযোগের ভিত্তিতে আজকে সঞ্জীব মুখার্জি, তার বিরুদ্ধে একটা অভিযোগের উঠে আসছে। আমরা ডাক্তারবাবু ঠিক কী বলেছেন সেটা আগে শুনে নিই। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই যে নির্যাতিতার বাড়ি এবং সঞ্জীব মুখার্জির বাড়ি, নির্যাতিতার বাড়ি এবং সঞ্জীব মুখার্জির বাড়ি ঠিক পাশাপাশি। অর্থাৎ যদি বাড়ি হিসেবে সামনের দোকানগুলোকে বাদ দেওয়া যায়, তাহলে একেবারে আমরা এই যে চলে আসবো এখানটায়। আসুন আপনারা, এই যে সিআর পার্ক, এই যে দেখুন সিআর পার্কে ঢুকলাম। যদি এর আগের গলিটায় ঢুকতাম তাহলে একেবারে নির্যাতিতার বাড়ি। আর এই দ্বিতীয় গলিতে ঢুকলাম, এই বাড়িটা হচ্ছে সঞ্জীব মুখার্জির। অর্থাৎ যে বাড়িটার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িটা হচ্ছে সঞ্জীব মুখার্জির। আমরা জানি সঞ্জীব মুখার্জি বাড়িতে নেই। সঞ্জীব মুখার্জির সঙ্গে গতকালই আমরা যোগাযোগের চেষ্টা করেছি, সঞ্জীব মুখার্জি বাড়িতে নেই। এটা হচ্ছে সঞ্জীব মুখার্জির বাড়ি। সুতরাং কাকু বলে যদি কাউকে অভিহিত করতে হয়, তাহলে কিন্তু সরাসরি সঞ্জীব মুখার্জির বিরুদ্ধেই অভিযোগটা যাচ্ছে। অর্থাৎ এখানে আমার আরেকটা প্রশ্ন উঠে আসছে যে সঞ্জীব মুখার্জি আমাদের দেওয়া একান্ত সাক্ষাৎকার যেটা আছে, সেই একান্ত সাক্ষাৎকারে সঞ্জীব মুখার্জি আমাদের স্টুডিওতে বসে হাসপাতাল সম্পর্কে ঠিক কী বলেছিলেন আপনারা শুনুন। দেখুন, আমার পৌঁছানোর আগের পরের
আমার পৌঁছানোর আগের পরের অনেক ছবি দেখেছি যেগুলোকে আমিও বুঝতে পারি না বা জানি না। আমি বাবা মার সাথে ছিলাম সবসময়, যেখানে গিয়েছিলাম ওর বাবা মার আমি ছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমরা যাওয়ার পর অনেকক্ষণ বাবা মায়েদের অনেকক্ষণ অপেক্ষা করাতে হয়েছিল, এবং আমি যখন পৌঁছই যাওয়ার পরে তখন ওই ঘরে আমি দেখতে পাইনি, তার জন্য দেরি হচ্ছে। পুলিশ প্রশাসন, ডাক্তার এরা সব ওই ঘরটার মধ্যে ছিলেন, আমরা বাইরে ছিলাম, স্টুডেন্টরা বাইরে ছিল। অনেকক্ষণ ধরে আমরা বলছিলাম আমরা আর কখন যাব, কী হচ্ছে, কী চলছে। তো সেরকম একটা হয়। তারপরে পরবর্তীকালে অ্যাপিল হয়, ম্যাজিস্ট্রেট আসেন, ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হয়, সেগুলো হয়, পরে যেগুলো নিয়ম মেনে যেগুলো হয়েছে সেটা হয়েছে। তো এই রকম ঘটনায় প্রচুর ভিড়, প্রচুর পুলিশ, প্রচুর স্টুডেন্ট, পাবলিক ওঠেনি, আমি পাবলিক চিনি না, বুঝতে পারবো না। স্টুডেন্টরা ছিলেন, তারা আছে ভেতরে, কারা কারা গেছেন আছেন তাদের তো চিনতাম না। আর যখন ওই রকম একটা মহলের মধ্যে মাথা ববা করে ঘুরছে, বাইক চালিয়ে গেছি, তারপরে কান্নাকাটি, বাচ্চাটার মুখ দেখতে পারবো না, মানে দেখতে পাচ্ছি না, বা এরকম কেন, এরকম কি হলো, এরকম একটা ঘটনা। তারপরে যখন ওই জায়গাটাতে, স্পটটাতে যে ওকে দেখে ফেললাম, তারপরে কিন্তু অনেকক্ষণই কোনো হুঁশ ছিল না, এই ঘর থেকে বেরিয়ে এসেছি। আচ্ছা, আমি হুঁশ না থাকা সত্ত্বেও আপনাকে একটা কোয়েশ্চেন করছি যে পুলিশ বলছে যে নীল চাদর, ঘটনাক্রমে 3টে রং উঠে আসছে, লাল, সবুজ, নীল। আপনি কোন রংটা দেখেছিলেন? আমি দেখুন, আমার হালকা একটা মনে হচ্ছে, ওই ঘরটায় ঢুকলাম, আমরা বাদিকে গেলাম, বড় ঘর, অনেক চেয়ার টেবিল, কম্পিউটার পড়ে রয়েছে। তারপরে ডান দিকে যে একটা বেডের ওপরও শুয়ে রয়েছে, ওর একটা কাপড়ের ওই চুড়িদারের কাপড়ের ইয়েটা উপরে রয়েছে, আর সবুজ রঙের একটা চাদর দিয়ে ও ওইভাবে পড়ে রয়েছে, আর এই রক্ত বেরোচ্ছে, ব্যাস। কিন্তু পুলিশ বলছে আমি কিচ্ছু বলতে পারবো না ওইসব নিয়ে, কে কী বলছে না বলছে। আমি যা দেখেছি তখনও দেখেছি, এখনও বলছি, পরে বলবো, কোনো ভ্রম হয়নি। আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে সঞ্জীব মুখার্জি তার অভিজ্ঞতা বিনিময় করেছিলেন আমাদের সাথে, যে সেদিন হাসপাতালে ঠিক কী হয়েছিল সে বিষয়ে। এখন প্রশ্নটা উঠে আসছে যে সঞ্জীব মুখার্জি সিপিএম কাউন্সিলর, প্রাক্তন সিপিএম কাউন্সিলর, কিন্তু সঞ্জীব মুখার্জির এখন পরিচয় কী সেটাও আমাদেরকে কিন্তু খুঁজে বার করা দরকার আছে। এই সঞ্জীব মুখার্জির বাড়ির একটা সময় সঞ্জীব মুখার্জি আক্রান্ত হয়েছেন, আমরা জানি সে কথা। এখন যেটা সবচাইতে বড় প্রশ্ন এসে আমাদের সামনে দাঁড়াচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্পোরেট চ্যানেলগুলোতে যে প্রাক্তন সিপিএম কাউন্সিলর এই শব্দটি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা দায় সিপিএমের ঘাড়েও ফেলা হচ্ছে। অর্থাৎ সেদিন নির্যাতিতার মৃত্যুর পর তার মরদেহ নিয়ে যে টানাপোড়েন চলেছিল এবং পোস্টমর্টেম করা নিয়ে যে তাড়াহুড়োর একটা অভিযোগ উঠে আসছে, তার মধ্যে সিপিএম এতদিন কোনো পার্টে ছিল না। কিন্তু সেখানে সঞ্জীব মুখার্জিকে সিপিএম, প্রাক্তন সিপিএম কাউন্সিলর ইত্যাদি একটা দাগিয়ে দেওয়া, যাকে বলা হয়, সেই দাগিয়ে দিয়ে সিপিএমের ঘাড়েও খানিক দোষ চাপিয়ে দেওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে এই অঞ্চলের সিপিএম নেতা, পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং সঞ্জীব মুখার্জি যখন সিপিআইএম কাউন্সিলর হিসেবে এই অঞ্চলের কাউন্সিলর ছিলেন, সেই চারণ চক্রবর্তী সিপিআইএম নেতা তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনাবো। সংবাদ মাধ্যম ইচ্ছাকৃত বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে করছে বলেই আমার ধারণা। কেউ একজন প্রাক্তন কি থাকলো না, বর্তমানে সে কোথায় অবস্থান করছে, কেন এই কাজের সঙ্গে, কারণ সিপিএমের তো আর কোনো লোক ওখানে গিয়ে যুক্ত হয়নি। কারণ স্বাভাবিকভাবে মীনাক্ষী মুখার্জি সিপিএম, আবার সঞ্জীব মুখার্জিকে প্রাক্তন সিপিএম কাউন্সিলর বলে চালাচ্ছে। মীনাক্ষী মুখার্জি সেদিন ডেড বডি আটকাবার জন্য লড়াই করেছে। মীনাক্ষী মুখার্জি কাছে মনে হয়েছিল সেদিন যে কোনো একটা কিছু চক্রান্ত চলছে। সকাল থেকে এই ঘটনা যখন সন্ধ্যা পর্যন্ত নিয়ম মাফিক পোস্টমর্টেম ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, জুনিয়র ডাক্তাররা এ বিষয়ে সোচ্চার না হলে বোধহয় হয়তো ওই পোস্টমর্টমটাও যতটুকু হয়েছে ততটুকু হতো না। যখন এই পরিস্থিতি, তো সে মীনাক্ষী মুখার্জি, এটাই সিপিএমের ভাবনা, সিপিএমের চিন্তা যে সঠিকভাবে সঠিক কাজটা করা দরকার। এরকম একজন নির্যাতিতার প্রশ্নে এরকম একটা ভয়ঙ্কর বিষয়, এবং বিষয়টা হলো যে প্রতিদিন একটা রাস্তায় অরক্ষিত জায়গায় হওয়া এক জিনিস, একটা পুলিশি ঘোরাটোপের মধ্যে
বা ঘেরাটোপে এরকম ঘটনা ঘটতে পারে, এটা বোধহয় প্রথম ঘটেছে ভারতবর্ষের ক্ষেত্রে। এটাই হলো যন্ত্রণার। তো সেই বিষয়ে আমাদের একবারে পরিষ্কার বক্তব্য, আমরা মনে করি যে কারো না কারো মদতে, কারো না কারো প্রশ্রয়ে সন্দীপ ঘোষরা এই জায়গায় উঠেছে, এবং এমন কোনো ঘটনা সেদিন তিলোত্তমা জানতে পেরেছে বা তার আগে জানতে পেরেছে যে কারো কোনো দুর্নীতির কিছু করার ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হচ্ছিল বলেই তিলোত্তমাকে এইভাবে নৃশংসভাবে অমানবিকভাবে করা হয়েছে। সুতরাং আমাদের তো এখানে পোস্টমর্টেমের প্রশ্নে কাউকে, কোনো ডাক্তারবাবুকে হুমকি দেওয়ার প্রশ্ন নেই। সুতরাং সে কেন আত্মীয় পরিচয় দিয়ে আদৌ কি হয়েছে না হয়েছে সেটা সিবিআইয়ের ব্যাপার, সিবিআই তদন্ত করুক, সেটা বিষয় না। কিন্তু প্রাক্তন সিপিএম কাউন্সিলর বলে কোথা কি আড়াল করতে চাইছে কিনা সংবাদ মাধ্যম, আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমে যারা প্রচার করছেন তার বর্তমান অবস্থান সম্পর্কেও মানুষের কাছে অবহিত করে দেওয়া দরকার। কারণ দীর্ঘদিন সে আমাদের পার্টির সঙ্গে কোনো যোগসূত্রতা নেই, এবং সে যে প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে যোগদান করেছে তার প্রচুর ছবি আছে, তৃণমূলের হয়ে এলাকায় রাজনৈতিক প্রচার করেছে তার প্রচারের ছবি আছে, এবং স্বাভাবিকভাবে বিধায়ক থেকে শুরু করে ওখানে আরেকজন প্রাক্তন কাউন্সিলর ছিলেন, অর্থাৎ ওই অঞ্চলের প্রাক্তন কাউন্সিলর বর্তমানে অন্য অঞ্চলের কাউন্সিলর সে ছিলেন। আমাদের কাছে যেটা ছবি এসেছে তাতে 23 নম্বরের কাউন্সিলর ছিলেন, আরও ওখানকার 34 নম্বরের কাউন্সিলর ছিলেন, এবং অনেককেই দেখেছি সেদিন। কারণ পুলিশ, র্যাব আর তৃণমূলের কর্মী বাহিনীতেই সেই বাড়িতে কোনো অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি, পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়নি, তাদের পরামর্শ করার সুযোগ হয়নি। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জলটাকে আরও ঘোলা করে দেওয়া, যাতে প্রকৃত অপরাধী যারা সমগ্র বাঙালি বা বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত ভেঙে খান খান করার চেষ্টা করেছিল, তাদেরকে সেই ঘোলা জল থেকে বের করে আনাটা কঠিন হয়ে পড়ে। এই সমস্ত ঘটনাবলী কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে। এখানে কে সঞ্জীব মুখার্জি, কে আপনার সোমনাথ দে ইত্যাদি কোনো ঘটনাই নয়। আমরা একটুখানি শুনে নেব যে সোমনাথ দে অর্থাৎ এই ওয়ার্ডের আরেকজন প্রাক্তন কাউন্সিলর, তিনি সঞ্জীব মুখার্জি সম্পর্কে ঠিক কী বলছেন। পোস্টমর্টম যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দ্য ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে, তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালে সঞ্জীব মুখার্জি ছিলেন আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা ওনার তরফ থেকে? কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে এবং সেটা পোস্টমর্টমে বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। আর একেবারে সব শেষে আপনাদের যেটা জানাই, যে সম্পূর্ণ আপনার সন্দেহের অবকাশ না রেখেই বলতে পারি যে এই যে আলোচনা হচ্ছে, এই যে বিভিন্ন লোক, বিভিন্ন মানুষ, তিনি যে পোস্টেই থাকুন না কেন বা তার অবস্থান যেখানেই থাকুক না কেন, যে রাজনীতি করুন না কেন, তাদের সমস্ত কথাবার্তা কিন্তু মৌখিক। এখানে লিখিত বা প্রামাণ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যে কারণে তদন্তে আরও জট পাকছে। আমরা চাইব তদন্তের জট সিবিআই দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং দ্রুত এই নৃশংসতম ঘটনার একটা সুবিচার পানিহাটির মানুষ পাবে, বাংলার মানুষ পাবে, এবং অবশ্যই নির্যাতিতার বাবা মা পাবে।
শ্যামল পাল, চন্দন সেনগুপ্ত এবং রাজা দে, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।